আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। বৈশ্বিক অস্থিরতার মধ্যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভার্টাইজারি কাউন্সিলের প্রথম সভায় এই আশ্বাস দেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক প্রভাবে দেশের ব্যবসা বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ে অ্যাডভাইজারি কাউন্সিলের সঙ্গে খোলামেলা আলাপ করেন সরকার প্রধান। এছাড়া প্রভাব মোকাবেলায় করণীয় নিয়েও বিস্তারিত আলাপ করেন তিনি। এ সময় নিত্যপণ্য সহ প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতেও প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারের নানামুখী উদ্যোগ ও সরবরাহ স্বাভাবিক রাখার পর ও কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে তীব্র ক্ষোভ। পাম্প মালিকদের দাবি, অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের কারণেই এই পরিস্থিতির তৈরি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় বলছে, দেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, তাই সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়। এদিকে মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে দেশে পৌঁছেছে ওয়েল ট্যাঙ্কার জাহাজ শানগ্যান ফাজিয়ান। ফজরের নামাজ পড়ে লাইন দিছি, আর এখন পর্যন্ত তেল পাইনি। ঢাকায় তেলটা একটু সেভ করার ট্রাই করছিলাম আর কি। অনলাইনে দেখতেছি তেল আসছে, জাহাজ ছাড়তেছে ইরানের ওখান থেকে, বাট এখানে তেল ঢুকতেছে না। কি কারণে ঢুকতেছে না সেটা যারা দায়িত্ব তারাই বলতে পারবে ভাই। দর্শক, এই মুহূর্তে রাজধানী খিলক্ষেত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, পাম্পগুলোতে যানবাহনের লাইন কেমন দেখছেন, আর গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছে কিনা জানাবেন। মৃত্যু লাইন যেটি দেখিয়েছি আমি কয়েকটি পাম্পে, সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। আমরা যদি দেখাতে চাই, আপনার পেছনে দেখবেন যে এখনো পাম্পগুলোতে অপেক্ষমান যারা চালক রয়েছেন, এখানে মোটরসাইকেল, প্রাইভেট কার এবং বাস, ট্রাক, পিকআপ ভ্যান সহ বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো রয়েছে সবগুলোর চাপই এখানে দেখতে পাচ্ছি আমরা। খিলক্ষেতের এই পাম্পটিতে যেটি অবস্থিত, সেটি আমরা বনানী থেকে এটির লাইন দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি, এবং এইখানটিতে বিশেষ করে পাম্পটিতে আমরা এসে যেটি জানতে পেরেছি, এই পাম্পটিতে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ যার যেমন চাহিদা ঠিক তেমনটি দেওয়া হচ্ছে। সে কারণেই এখানে দীর্ঘ সারি আমরা দেখেছি অপেক্ষা, এবং মোটরসাইকেলগুলো দেখেছি আমরা এখানে যে পার্শ্ববর্তী নিকুঞ্জ রয়েছে সেখানে তাদেরকে ভিতরে গলিগুলোতে তারা অবস্থান করছে মোটরসাইকেলগুলো। এছাড়া অন্যান্য যে প্রাইভেট কারগুলো রয়েছে, সেই প্রাইভেট কারগুলো দেখতে পেয়েছি যে এখানে যে অপেক্ষা রয়েছে অপেক্ষমান, তারাও দেখেছি যে বনানী থেকে যে সিরিয়ালগুলো রয়েছে এখানে বেশ কয়েকটি নজলের মাধ্যমে এখানে পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে, এবং পাম্পগুলোতে যে দেখতে পাচ্ছেন যে তেল নিচ্ছেন, এবং যারা নিয়ম না মানছেন তাদেরকে নিয়মের আওতায় আসার জন্য কিন্তু মাইকিং করে বলা হচ্ছে যে সিরিয়াল যেন কোনোভাবে ভঙ্গ না করা, এবং এই যে বাড়তি চাপ, এই বাড়তি চাপ যেন সহজে মোকাবেলা করা যায়, এই জন্য পাম্প কর্তৃপক্ষ তাদের যথাযথ দায়িত্ব পালনের চেষ্টা করছে। এছাড়া আমি যদি বলতে চাই যে তেল সরবরাহের জন্য যে পাম্পগুলো নির্ধারণ করা হয়েছে, সেই পাম্পগুলো অনেক পাম্পগুলো দেখেছি আমরা কিছু কিছু জায়গায় সীমিত আকারে তেল সরবরাহ করা হচ্ছে, যেন গাড়ির চাপ যেটি রয়েছে এবং তাদের যে প্রাপ্ত তেল রয়েছে সেটির ভারসাম্য রক্ষা করার জন্য। কোথাও 500 টাকার মোটরসাইকেলে, কোথাও 600 টাকার মোটরসাইকেলে, এছাড়া প্রাইভেট কার 1500, 2000, 2500 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। আর বিশেষ করে এই পাম্পটিতে আমরা দেখেছি যার যেরকম চাহিদা ফুল ট্যাঙ্কে করেও নিতে পারছেন। মিতু। জাহিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জ্বালানি তেলের সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম চালু করা হলেও নিয়ম মানছে না কেউ। পাম্পে জ্বালানি তেলের জন্য ভিড় করলেও কার্ড প্রদর্শন করছে না গ্রাহকরা। এমনকি পাম্প কর্তৃপক্ষ, পুলিশ সদস্যরাও কার্ড দেখছেন না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ফুয়েল কার্ডধারী চালকরা। এদিকে ফুয়েল কার্ড বাদে তেল বিক্রি করায় চুয়াডাঙ্গায় এক ফিলিং স্টেশনকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলের ভূঁয়াপুরে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করায় 3 ব্যবসায়ীকে 1,25,000 টাকা জরিমানা করা হয়। এ সময় 4,620 লিটার তেলও উদ্ধার করা হয়। 2 দিন ধরে দিনাজপুরে ফিলিং স্টেশনের মিলছে না পেট্রোল, অকটেন। এখন এই পাম্পে 1500 টাকা করে দিল, 1500 টাকা তেলে তো আর হয়েছে না, 30 টাকা গাড়িতে মিটছে না, অর্ধেক হয়ে যাচ্ছে। ভাই সকাল সেই 8টার সময় এই 20 লিটার তেল লেগে আমাদের গাড়ি 2 থেকে 3 ঘন্টা চলে। চাষি চাষ উঠবি না, আমাদের গাড়ি চলবি, কোনটা হয় বলেন তো?
আমদানি করা জ্বালানি নিয়ে 6টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইতোমধ্যে এসব জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে শুক্রবার 6টি জাহাজ বন্দরে ফিরে। এগুলো দুটিতে এলপিজি, দুটিতে গ্যাস অয়েল, একটিতে এলএনজি ও একটিতে ইথানল রয়েছে। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। জ্বালানি সংকট নিরসনে দ্রুত খালাস কার্যক্রম শেষ করার উদ্যোগ হয়েছে। দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়েছে হামের প্রাদুর্ভাব। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 19 দিনে দেশে হামে আক্রান্ত হয়ে 94 শিশুর মৃত্যু হয়েছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হাম আক্রান্ত শিশুদের 69% বয়স 2 বছরের নিচে, 34% বয়স 9 মাসের কম। পরিস্থিতি মোকাবেলায় সরকারি চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, এই মুহূর্তে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, রোগীর চাপ কেমন দেখছেন এবং সেই সাথে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। মিতু, সকাল থেকে রাজধানীর যে সরকারি হাসপাতালগুলো আছে সবগুলো হাসপাতালেই এই হামের প্রাদুর্ভাব নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি অধিকাংশ হাসপাতালে এই রোগের যে চিকিৎসা হচ্ছে সেই হাসপাতালগুলো ইতিমধ্যে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এবং আমি এখন যে হাসপাতালটি আছে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতাল, সেই হাসপাতালেও 251 জন রোগী থেকে সকাল থেকে এই পর্যন্ত 300-র অধিক রোগী ভর্তি হয়েছে, অর্থাৎ প্রতিনিয়ত বাড়ছে এবং প্রতিনিয়ত এখানে আমরা দেখছি রোগীদের বেড বাড়তে। এবং সেই সাথে এখানকার রোগীরা বলছেন যে আসলে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, বিশেষ করে গ্রাম পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই ধরনের চিকিৎসা না থাকায় তারা কিন্তু এই রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছেন। এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারাও বলছেন যে আসলে রাজধানীর পাশাপাশি অন্যান্য জেলা শহরের রোগীরা এখন ভিড় করতে শুরু করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে হামের প্রাদুর্ভাবটি খুব ভালোভাবেই ছড়িয়েছে এবং এটি কিন্তু চলতে থাকলে আরও বেশি এই ধরনের রোগী আসতে পারে বলে এমনটা ধারণা করছেন। সে সাথে এখানকার রোগীরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিগত 7 থেকে 8 দিন ধরে তাদের বাচ্চারা আক্রান্ত হচ্ছেন, যারা টিকা দিয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন, যারা দেননি তারাও আক্রান্ত হচ্ছেন। এবং আমরা এখানে কয়েকটা পরিবারও পেয়েছি যারা 9 মাসের নিচে যে বাচ্চাগুলো রয়েছে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে, বিশেষ করে 4 থেকে 5 মাস বয়সী বাচ্চারাও আক্রান্ত হচ্ছে। সে সাথে এমন কিছু পরিবার পেয়েছি যে আসলে হামের টিকা দিয়েছে, একই পরিবারে 2-3 জন করে আক্রান্ত হচ্ছেন, এমন পরিবার আমরা এখানে খুঁজে পেয়েছি। অর্থাৎ বলতে গেলে হাসপাতালের যে চিত্র, রোগীদের ভোগান্তির পাশাপাশি এবং বাচ্চাদের যে ভোগান্তি সেটি কিন্তু ফুটে উঠেছে। এবং অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে সংক্রামক ব্যাধি হাসপাতালে একেবারে জায়গা নাই বলে চলে। ওখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত ওখানে প্রায় 92 জনের উপরে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় 5 থেকে 7 মাস বয়সী 3 শিশুর মৃত্যু হয়েছে। তাদের 2 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং 1 জনের বাড়ি নাটোরে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মৃত্যু হয়েছে 38 জনের। হামের লক্ষণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ভর্তি হয়েছে 24 শিশু। নেত্রকোনা সদর হাসপাতালে 23 আর চাঁপাইনবাবগঞ্জে ভর্তি হয়েছে 15 শিশু। তাদেরকে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে কুষ্টিয়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। সংক্রামক ব্যাধি হামের আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রাজশাহীতে হামের প্রাদুর্ভাব কেমন দেখছেন এবং চিকিৎসকরা এ বিষয়ে কতটা তৎপর? আমি তো হামের যদি পরিস্থিতির কথা বলি তো সেটি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় এরই মধ্যে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে এবং গত 3 মাসের যদি কথা বলি তো এই হাসপাতালে এখন শিশুর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 38 জনে। এটি মূলত আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এবং আমরা ওয়ার্ডগুলোতে গিয়েছি, ওয়ার্ডগুলোতে গিয়েও দেখেছি যে শিশু ওয়ার্ডে বিশেষ করে সেইখানে কিন্তু যারা বিশেষ করে স্বজন রয়েছেন তাদের চোখে মুখে আসলে অনেকটা হতাশা এবং ভয়ের কাজ করতে আসলে দেখা যাচ্ছে, কারণ তাদের পাশে অনেক শিশু আসলে মারা যাচ্ছে হামে আক্রান্ত হয়ে। এবং হামের যখন উপসর্গ দেখা দিচ্ছে মূলত তার পরপরই কিন্তু হাসপাতালে স্বজনরা নিয়ে আসছেন, এরপরই কিন্তু অনেক শিশুর বিশেষ করে কিন্তু আইসিইউর প্রয়োজন হচ্ছে। এবং আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেই রোগীর যে ধারণ ক্ষমতা তার থেকেও 3 গুণ রোগী কিন্তু আসলে ভর্তি হচ্ছে। এবং গড়ে যদি প্রতিদিন কথা বলি তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
হাসপাতালে প্রায় 20 থেকে 25 জন করে হাম সংক্রমণে আক্রান্ত হয়ে কিন্তু শিশু ভর্তি হচ্ছে। ফলে চিকিৎসা দিতেও কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে কিন্তু আসলে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারা মূলত সকাল থেকেই তারা এইখানে এই জায়গাটিতে হাসপাতালটিতে তারা বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে আইসিইউ যে শয্যা সেটি তারা আসলে বাড়িয়েছে। এছাড়াও তারা বিশেষ করে হাসপাতালে বিশেষ চিকিৎসকদের সমন্বয় যে টিম সেটিও তারা আসলে গঠন করেছে। এক কথায় আসলে যে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে সার্বিক যে চিকিৎসা সেবা সেটি তারা আসলে দিয়ে যাচ্ছেন। মিতু, রকি, আমরা আশাবাদী এই বিষয়ে খুব দ্রুতই ইতিবাচক কোনো সমাধান আসবে। ধন্যবাদ আপনাকে। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে। গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দল। অন্যদিকে গণতন্ত্রের স্বার্থে আলাপ আলোচনার মাধ্যমে এই সমাধান চায় বিএনপি। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার পথ বাদ দিয়ে রাজপথ বেছে নিলে সহিংসতার শঙ্কা থাকে, যার সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। রুদ্র রফিকের রিপোর্ট। গেল 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংশোধন করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বৈধ আইন নয় জানিয়ে সরকারি দল সংবিধান সংশোধনে শিগগিরই একটি কমিটি করার উদ্যোগ নিয়েছে। এতেই নাখোশ বিরোধী দলগুলো। সংসদে আলোচনার টেবিল ছেড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথ বেছে নিচ্ছে বিরোধীরা। তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এদিকে সরকারি দল বিএনপি চায় আলোচনার মধ্য দিয়ে সমাধান। ডিবেট হবে, ডিসকাশন হবে, উত্তপ্ত বিতর্ক হবে, ওর মধ্যে দিয়ে ভালোটা গ্রহণ করা এবং যেটা অপ্রয়োজনীয় সেটা বর্জন করা। এইভাবেই পার্লামেন্টের রীতিটাকে বহাল রাখতে হবে। কিন্তু আমারটাই মানতে হবে একটা ক্রেডিট নেওয়ার জন্য যে আমরা বাধ্য করালাম, সেটা যেন না। এই বাধ্য করাকরির যদি হয় তাহলে গণতন্ত্র অ্যাট স্টেক হবে, বিপন্ন হবে। সংসদ ছেড়ে রাজপথের কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আপনি যখন কোনো বিষয়কে সংসদের বাইরে নিয়ে যাবেন তখন কিন্তু এমনও হতে পারে যে এটা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। কারণ আপনি যখন মাঠে নিয়ে যাবেন এটা কর্মীদের কাছে চলে যাবে। এখন এক দলের কর্মীদের সাথে আরেক দলের যে কর্মীদের যে সংঘাত সেটি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। একদিকে সংসদে আলোচনা হতে পারে, আরেকদিকে সংসদের বাহিরে রাজনৈতিক দলগুলো একসাথে আলোচনা করতে পারেন যে আমাদের এই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। অধ্যাপক আইনুল ইসলামের মতে সরকারি ও বিরোধী দলের বিরোধের সুযোগ নিতে পারে তৃতীয় কোনো পক্ষ। যে কোনো দল কিন্তু তৃতীয় কোনো দলকে এনগেজ করে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। ওই নির্বাচনের সময়ও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দল তৃতীয় কোনো দলকে সুযোগ তৈরি করে দেওয়ার ব্যাপারে কমিটমেন্ট করছে, এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে সিকিউরিটি দিব। এই ধরনের কথাবার্তা কিন্তু হয়েছে। জাতীয় সংসদকে সব সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে রূপান্তর করার তাগিদ দেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আইনুল ইসলাম। সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু সংসদ ওই জায়গাটায় কিন্তু থাকবে না যদি আপনি রাজনীতিটাকে এত তাড়াতাড়ি আপনি যদি বাহিরে নিয়ে যান। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। তৃতীয় দিনের মতো রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মোহাম্মদপুর, গুলশান সহ রাজধানীর 8টি জোনে একসঙ্গে এই অভিযান চালানো হয়। ভেঙে দেওয়া হয় সড়কের একাংশ, দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপ সহ নানা অবৈধ স্থাপনা। ডিএমপির বিশেষ ম্যাজিস্ট্রেট জানান, ফুটপাতের ব্যবসায়ীদের আইন না মানলে কঠোর হবে পুলিশ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফুটপাত দখলমুক্ত করে চলাচলের পথ উন্মুক্ত করতে ও রাজধানীর সৌন্দর্য ফিরিয়ে আনতে মাঠে নামে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে মোহাম্মদপুরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট ও বর্ধিতাংশ অপসারণ করা হয়। ডিএমপির অভিযানের খবর পেয়ে আগেভাগে মোহাম্মদপুর টাউন হল এলাকায় ফুটপাতের অনেক দোকান সরিয়ে নেয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে সুযোগ পেলে আবারও দোকান বসিয়ে ব্যবসা করতে আগ্রহী তারা। ওই যে মোবিল করে এসে বললে যদি বিকালে বহে পারি বহাবো, না বহলে নাই। ওনারা বলছে যে দোকান সরাইতে হবে, এই জন্য আমরা দোকান সব গোছের কাছে রাখছি, সরাই। মানে যদি সময় ব্যবস্থা থাকে তাহলে বসবো, না হলে তো বসতে পারবো না। সড়কে পথচারীদের চলাচলের পথ বন্ধ করে দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। দোকান যারা পরিচালনা করেন তাদের তো সহযোগিতা থাকবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে সামান্য হলেও।
তো আমরা তাদেরকে অনুরোধ করছি যে এটা বেআইনি কাজ, তারা আইনের আওতায় আসবেন। যদি কোনোভাবে এই আইন অমান্য করেন, আমরা আস্তে আস্তে কঠোর হব তাদের বিরুদ্ধে। তো আমরা চাচ্ছি না যে একদিনে এসে আমরা তাদের কিন্তু উৎখাত করতে পারবো না, যেহেতু অনেক দিনের প্র্যাকটিস। আমরা তাদের একটা মেসেজ দিচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে তাদের নোটিশ দিয়ে আসছি। পরবর্তীতে যদি তারা একই কাজ করে, রিপিটেড হয় যদি অপরাধটা, তখন আমরা আরও হারস হব। অভিযানে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। টানা 5 দিন ব্যাপী রাজধানীর 8টি বিভাগে চলা বিশেষ এই অভিযান শেষ হবে রোববার। অভিযানগুলো হচ্ছে ফলো আপ হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এবার ইরান যুদ্ধ প্রসঙ্গ। একদিনে F-15 উদ্ধারে আসা আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে নিজস্ব আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা চালানো হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে তেহরান। এদিকে এসব ঘটনা ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। এক আঘাত না সামলাতেই যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা চালিয়ে একটি A-10 মডেলের মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত করা হয়েছে। এর আগে একই দিনে ইরানের ভূখণ্ডে একটি F-15 মডেলের মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মার্কিন গণমাধ্যমগুলো বলছে সেটির উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়েই পাল্টা হামলার শিকার হয়েছে A-10 ওয়ার্থক বিমানটি। এ সময় বিমানে থাকা 2 ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সেনাবাহিনী সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, নিজেদের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি মিথ্যা প্রমাণ করেছে তেহরান। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। তবে ট্রাম্প জানান, এসব ঘটনায় ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার ওপর কোনো প্রভাব পড়বে না। তার মতে এটা যুদ্ধ, তাই আলোচনায় এর প্রভাব নেই। এর মাঝেই তেল আবিবের কাছে বনে ইব্রাক এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অন্তত 17টি স্থানে ক্ষেপণাস্ত্রের টুকরো ছিটকে পড়েছে। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। রোশহাইনের আবাসিক এলাকাতেও ঘরবাড়ি, যানবাহন ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির লিতানি নদীর ওপর 2টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইসরায়েলি বাহিনীর। বিন ইয়ামিন, RTV। বিএনপি সংস্কার চায় না এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে হবিগঞ্জের তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়ন করবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে কিছু মানুষ খাটো করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন আরেকটি গৌরবের ইতিহাস। বিএনপি জুলাই সংগ্রাম ও অভ্যুত্থানকে ধারণ করে বলেও জানান মির্জা ফখরুল। সেজন্যই জুলাই যুদ্ধকে সবসময় ধারণ করি, জুলাই সংগ্রামকে ধারণ করি, অভ্যুত্থানকে আমরা ধারণ করি। আজকে দুর্ভাগ্যজনক ভাবে কিছু সংখ্যক রাজনীতিবিদ, কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। জাতীয় নির্বাচনে যেসব ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়া যায়নি তাদের জেলা প্রশাসক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, দলীয় বিবেচনায় পদ পেলেও তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। দুপুরে জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তিনি। আমদানি নির্ভরতা বাড়ার ফলে বৈশ্বিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। তবে জ্বালানি নিয়ে অতীতের মিথ্যাচারের কারণে বর্তমান সরকারের প্রতি ভরসা পাচ্ছে না নাগরিকরা। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর
মোহাম্মদ তামিম। স্বাভাবিক চাহিদা সৃষ্টি করতে পারলে তেলের সংকট কেটে যাবে জানিয়ে তিনি বলেন, অতীতের রাজনৈতিক স্বার্থ বিবেচনার কারণে প্রাথমিক জ্বালানি সমাধানে অনেক পিছিয়ে রয়েছে দেশ। এ সময় প্যানিক বায়ারিং এর কারণে সংকট সৃষ্টি হয়েছে জানিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য অপশক্তি জ্বালানি অস্থিরতা তৈরি করছে কিনা সেটি তদন্ত করা দরকার। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি $109 ছাড়িয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আরও বড় ধরনের হামলার হুমকি দেওয়ার পরই এমনটি ঘটল। এর আগে গত বুধবার অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল প্রতি দাম $100 নিচে নেমে গিয়েছিল। বাজারে আশা ছিল ট্রাম্প হয়তো যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে সরে আসবে সে বিষয়ে কিছু বলবেন, কিন্তু তার ভাষণে আগের অবস্থানেরই পুনরাবৃত্তি হয়েছে। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নেই। অন্য দেশগুলোকে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি পরিবহন স্বাভাবিক করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের এ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজামঙ্গলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। প্রথম ম্যাচে ভিয়েতনামকে হারিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে রয়েছে চীন। এদিকে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে হারের পর সেমির দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোচ পিটার বাটলারের দলের। তাই জয় নিয়ে মাঠ ছাড়তে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক থাইল্যান্ড। থামাসাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। ঘরোয়া ক্রিকেটে চলমান অস্থিরতার সমাধান ও সাম্প্রতিক ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের চতুর্থ সভা চলছে। দুপুর 1টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কার্যালয়ে এই জরুরি আলোচনা সভা শুরু হয়েছে। মূলত ঢাকা প্রিমিয়ার লিগ চালু করা, ক্লাব সংগঠকদের সাথে বিসিবির চলমান দ্বন্দ্বের সুরাহার পাশাপাশি সাম্প্রতিক সময়ে পরিচালকদের পদত্যাগ সংক্রান্ত সিদ্ধান্ত ও আসন্ন নিউজিল্যান্ড সিরিজ এই সভার আলোচনার মূল বিষয়বস্তু। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।